ইউ উইল গিভ ইউর সিলেক্টেড টপিকস। এটা হচ্ছে আমাদের আগামীকালকের জন্য থাকবে। তো এটা আমি আপনাদের সামনে একটু পড়ে শোনাবো, তারপর আপনারাও পড়বেন, এবং গত ক্লাসে আমাদের যে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল এইটার উপরে আমরা প্রেজেন্টেশন নিব। ডিজিটাল বাংলাদেশ, তো এর আগে আমরা প্রশ্নগুলো একটু দেখে আসবো। এই প্রশ্নগুলোর উত্তর দিয়েই কিন্তু এই প্যারাগ্রাফটা কমপ্লিট করতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটাল বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশ বলতে আপনি কি বোঝেন? হোয়াট আর দ্য বেনিফিটস অফ ডিজিটাল বাংলাদেশ? হোয়াট আর দ্য বেনিফিটস অফ ডিজিটাল বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশের সুবিধাটা কি কি? উইথ হোয়াট উইল ইট কানেক্ট পিপল? কিসের সঙ্গে, এইটা যদি হয় ডিজিটাল বাংলাদেশ, তাহলে কিসের সঙ্গে লোকজন সম্পৃক্ত হতে পারবে বা যোগাযোগ করতে পারবে? হোয়াট আর ইনিশিয়ালি নিড? প্রাথমিকভাবে কি কি প্রয়োজন ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দিস ক্যাম্পেইন? এই ক্যাম্পেইনটা বাস্তবায়ন করার জন্য প্রাথমিক পর্যায়ে আমাদেরকে কিসের প্রয়োজন হতে পারে? হ্যার ইউ ক্যান সি ডিজিটাল বাংলাদেশ। Digital Bangladesh means Digital Bangladesh by ensuring an ICT-based society where information will be available online and where all possible tasks of the government and other non-government or semi-government will be performed using digital technology. আগামী ক্লাসে এইখান থেকে আপনারা কথা বলতে পারবেন যদি আমার পড়ানোটা খুব ভালোভাবে একটু শোনেন মন দিয়ে। The benefits of Digital Bangladesh are many. If we can establish our digital Bangladesh, corruption will be absolutely eradicated. It will save people's time and money and will make people more enterprising. It will connect people with the whole world automatically, economically, politically, socially, academically, and even culturally. It will modernize banking and financial activities, agriculture, health, education, commerce, and all these sectors will be highly benefited by making Bangladesh a digital on. The government has to take certain initiatives for implementing this dream. First of all, uninterrupted power supply has to be ensured. We have to develop computer network infrastructure throughout the country. We also have to train our people to acquire ICT skill and ensure equitable access to digital governance service by all steps of the society. It will be no exaggeration if we say that the implementation of digital Bangladesh can help our country make progress in all sectors by leaps and bounds. It is hoped that it is hoped that Bangladesh will be fully digitalized by 2041. দেখেন এই যে প্রেজেন্টেশন একটা প্যারাগ্রাফ বললাম, এইটার উপরে আমরা কথা বলবো যে ডিজিটাল বাংলাদেশ, হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটাল বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশ বলতে আপনি কি বুঝতে পারেন? হোয়াট আর দ্য বেনিফিটস অফ ডিজিটাল বাংলাদেশ? আমাদের দেশটা যখন ডিজিটাল হবে তখন এইটার সুযোগ সুবিধা আমরা কি কি পাইবো? আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন প্লিজ? জি স্যার। তো গত ক্লাসের যে বিষয়টার উপরে প্রেজেন্টেশন নিতে চেয়েছিলাম এটার উপরেও কথা বলবেন। তো এখানে দেখেন অনেকগুলা আমাদের হয়তো কঠিন ওয়ার্ড থাকতে পারে, এগুলো একটু খাতায় লিখবেন। প্রত্যেকটার মিনিং আমি করে দিব, এবং এইখান থেকে কিন্তু আমাদের বাংলা সহ পড়তে হবে। এবং আমি যদি কাউকে এখান থেকে পড়তে বলি, আপনারা কি পড়তে পারবেন? আমাদের রিডিং স্কিলটা একটু টেস্ট করতে হবে। একটা অদেখা অজানা জিনিস, এই যে একটা আর্টিকেল আপনাদের সামনে নিয়ে আসলাম ডিজিটাল বাংলাদেশ, যদিও এটা আমরা নাম শুনেছি অনেকবার, কিন্তু এইটার উপরে এইটা একটু পড়তে হবে। দেখি আমাদের রিডিং স্কিলটা কেমন, আমরা কতটা পড়তে পারি। এটা একটু দেখবো যে আমাদের প্রোনাউন্সিয়েশনটা সঠিক আছে কিনা, আমরা সেন্টেন্স গুলা কারেক্ট করে বলতে পারছি কিনা, এটা একটু আমরা দেখবো। তো প্রথমে পড়বে হচ্ছে হাবিবা সুলতানা। প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন এন্ড রিড আউট দিস প্যাসেজ। ডিজিটাল বাংলাদেশ। ক্যান ইউ হেয়ার মি হাবিবা সুলতানা প্লিজ? হ্যাঁ, লিসেন টু হার ভেরি কেয়ারফুলি, সবাই খুব ভালোভাবে শুনবেন, তারপর আমরা আমাদের গতকালের প্রেজেন্টেশন নিব। হ্যাঁ, শুরু করেন। Digital Bangladesh. Digital Bangladesh means digitalizing Bangladesh by ensuring an ICT-based society where information will online and where possible. Society where info, possible
tasks of the government and other non-government or semi-government be performed using digital technology. The benefits of digital Bangladesh many. If if we can establish a digital Bangladesh, corruption will be absolutely ইরাডিকেটেড, ইরাডিকেটেড মানে sir. উৎপাটিত হবে, মূলোৎপাটন, অর্থাৎ সবকিছু নষ্ট করে যাওয়া যাবে। হ্যাঁ, ইরাডিকেট মানে ধ্বংস করা। ইট উইল সেভ It পিপলস, save people's time and money and will make people more enterprising. It will connect people with the whole world economically, politically, সোশিয়ালি, সোশিয়ালি মানে সামাজিক ভাবে, সোশিয়ালি, একাডেমিক্যালি এন্ড ইভেন academically and কালচারালি। কালচারালি আপনি অনেক ভালো পড়েছেন, থ্যাংক ইউ, অনেক ভালো পড়েছেন, থ্যাঙ্কস এ লট। এইভাবে আমাদেরকে পড়তে হবে। ইমদাদুল হক, প্লিজ স্টার্ট নাও। ওকে, প্রথম থেকে পড়েন। ডিজিটাল বাংলাদেশ। Digital Bangladesh means digitalizing Bangladesh by ensuring an ICT-based society where information will be available online and where all possible tasks of the government and other non-government or semi-government will be performed না, using উইল বি digital পারফর্ম, দেখেন উইল বি পারফর্মড, পারফর্মের পর ইডি যোগ করা হয়েছে, ভি2, এটা পারফর্মড বা ভি3, উইল বি পারফর্মড। হ্যাঁ, অর্থাৎ উইল বি পারফর্মড সম্পাদন করা হবে বা সম্পাদিত হবে ইউজিং ডিজিটাল টেকনোলজি। এখানে ডিজিটালাইজিং নাকি একটা বলেছিলেন প্রথমে, এটা উচ্চারণ করতে হবে ডিজিটালাইজিং, ডিজিটালাইজিং। ডিজিটাল বাংলাদেশ মিন্স ডিজিটালাইজিং বাংলাদেশ বাই এনশিওরিং অ্যান আইসিটি বেসড সোসাইটি where information will be available online and where all possible tasks of the government and other non-government or semi-government will be performed using digital technology. ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে, অর্থাৎ স্বায়ত্তশাসিত সরকারি বা আধা সরকারি যে কাজগুলো এগুলো সম্পাদন করা হবে। দেখেন আমরা যখন পড়বো তখন আমাদের এইভাবে কিন্তু প্রোনাউন্সিয়েশনে কোথায় ত্রুটি রয়েছে এটা আমরা কিন্তু আমাদের বুঝতে পারবো, ধরা পড়বে এগুলা। এই জন্য রিডিংটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকদিন আমি এভাবে আপনাদের জন্য একটু প্যাসেজ, একটা আর্টিকেল সামনে নিয়ে আসবো, এটা রিডিং আপনারা পড়বেন। আহ বিকাশ চন্দ্র, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? Yes, sir. ওকে, প্রথম থেকে পড়েন। Digital Bangladesh means digitalizing Bangladesh by ensuring on ICT based এনআইসিটি বেস, society. এনআইসিটি। Oh, and this, where information will be available on online and where all possible tasks of the government and non-government or semi-government will be performed using digital technology. Technology, thank you. The The benefits, benefits of digital Bangladesh are many. many. If we can establish digital Bangladesh, corruption will be absolutely eradicated. It will save people's time and money and will make people more Enterprising. It will connect. It will connect people with the whole world economically, politically, socially, academically, and even culturally. Culturally. It will modernize banking and financial activities, agriculture, health, education, commerce. All these sectors will be highly benefited by banking Bangladesh a digital one. থ্যাংক ইউ, সুন্দর, খুব ভালোভাবে পড়তে পেরেছেন, আপনার প্রোনাউন্সিয়েশন খুব ভালো, অনেক ধন্যবাদ। তারপর মাসুদ রানা, প্লিজ আনমিউট। মাসুদ রানা, আমি বলবো কি নাম আপনার? Bangladesh. Digital Bangladesh means digitalizing Bangladesh by ensuring an ICT-based socially
where information will be available online and where all possible tasks of the government and other non-government or semi-government will be performed using digital technology. The benefits of digital Bangladesh are many. If if we can establish a digital Bangladesh, corruption will be absolutely eradicated. It will save people's time and money and will make people more enterprising. It will connect Enterprising. enterprising. It will It connect. will connect people with the whole world economically, politically, socially, academically, and even culturally. It will থ্যাংক ইউ ভেরি গুড, খুব ভালো করেছেন। তো আমরা গত ক্লাসে আমাদের যে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, এটা কি 21শে বুক ফেয়ার নাকি এটা কি ছিল? গত ক্লাসে প্রেজেন্টেশন টপিকসটা কি ছিল? স্যার ওটা ট্রান্সলেশন ছিল। ট্রান্সলেশন ছিল, হ্যাঁ। তাহলে ওই ট্রান্সলেশন গুলো কে কি করেছেন বলেন? কেউ কি লিখেছেন? একটু রেইজ হ্যান্ডটা প্রেস করবেন প্লিজ। এখানে সবাই কি লিখেছেন? আমি বলছি, হ্যাঁ। কাজী সানজিদা ইসলাম, আপনি লিখেছেন? ট্রান্সলেশন গুলো করেছেন? হোমওয়ার্ক যা দিছিলাম করতে পারবেন? হ্যাঁ, তাহলে বলেন কি কি লিখেছেন, পড়ে শোনান। বাংলা বলবেন, ইংলিশ বলবেন। আসলে আমি এই যে লেখাটা খুঁজে পাচ্ছি না। এখন খুঁজে পাচ্ছে না? এটার উপরে দেওয়া ছিল মনে হয়, বলবো, ডে 4 বা ডে 5 দিয়েছিলাম। হ্যাঁ, কি নাম আপনার বলেন? আমার নাম স্যার দীপঙ্কর সাহা। দীপঙ্কর সাহা, আপনি বলেন। বাড়ির কাজ করে রাখার জন্য অনেক ধন্যবাদ। বলেন, দীপঙ্কর সাহাকে সবাই শুনবেন। হুম, নাম্বার 1, যে মাছ ধরিতে থাকিবে, হি উইল বি ক্যাচিং ফিশ। তারা মাঠে খেলিতে থাকিবে, দে উইল বি প্লেইং ইন দ্য ফিল্ড। মা কোরআন পড়িতে থাকবেন, মাদার উইল বি রিডিং হোলি কোরআন। যে চারা গাছগুলোতে পানি দিতে থাকিবে, স্যার এটা পারিনি আমি। he লিলি কি will- ইতিহাস পড়বে, উইল লিলি হিস্ট্রি। হুম, ফলটি কি তাজা হবে না, উইল দ্য ফল বি ফ্রেশ। মা গান গাইতে থাকিবে না, আমি গান গাইতে থাকিব, আই উইল বি সিঙ্গিং এ সং। থ্যাংক ইউ। তাহলে সে চারা গাছে, 1 মিনিট, সে চারা গাছে পানি দিতে থাকবে, এটা কি হবে? কে পারবেন? এনিওয়ান ক্যান সে? হ্যাঁ, বলেন কি হবে? হ্যাঁ হ্যাঁ, হি উইল ওয়াটারিং টু দ্য প্লান্টস। হ্যাঁ, এটাও হবে, অথবা হি উইল বি গিভিং ওয়াটার টু দ্য প্লান্টস। ওয়াটার এখানে ভার্ব করেছেন, এটাও হবে। আপনি যেটা বলেছেন ইট ইজ রাইট। তৃষ্ণা, কি বৃথি নাকি বিথি? তৃষ্ণা। হ্যাঁ, আর কে কি করেছেন? এই হোমওয়ার্ক গুলো সবাইকে বলতে হবে, একজন বললে হবে না। এইভাবে সবাই। আমি করেছি স্যার। হ্যাঁ, কি নাম? স্যার কিন্তু বাংলা করিনি, শুধু ইংরেজি লিখেছি। আচ্ছা, ইংরেজি কি লিখেছেন বলেন? তৃষ্ণা নাকি তানিশা? হ্যাঁ, তানিশা বলেন। হুম হ্যাঁ, প্রথম লিখেছি হি উইল বি ক্যাচিং ফিশ। সবাই তারপরে শুনবেন ওনাকে, ওনার ভুল হলে বলবেন। হ্যাঁ, তারপর? ইন দা ফিল্ড। হ্যাঁ, মাদার উইল বি রিডিং দা হলি কোরআন। মাদার উইল বি রিডিং দ্য হোলি কোরআন। এটা কোন টেন্স করতেছেন এগুলো বলেন তো? কোন টেন্সের বাক্য? ফিউচার কন্টিনিউয়াস। ইয়েস, হ্যাঁ। তারপর? তারপরে হি উইল বি ওয়াটারিং দা প্লান্টস। 4 নম্বর 5 আছে উইল লিলি রিড হিস্টোরি। হিস্ট্রি, উচ্চারণটা বলতে হবে হিস্ট্রি। তারপর will not the fruit uh, will the fruit not be green? তারপর? তারপরে হচ্ছে I will be singing a song. তারপরে the child will not drink or take milk. থ্যাংক ইউ, অনেক ভালো বলেছেন, থ্যাঙ্কস এ লট। পরবর্তীতে আরো কে জানে লিখেছি, বলতে সব চাচ্ছিলেন? লিখেছি। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো লিখেছেন, ধন্যবাদ। একটু শেষের দিক থেকে বলতে হবে, কে পারবেন? মৌসুমী স্যার, দত্ত। হ্যাঁ, কি নাম? আলিয়া হোসেন, হ্যাঁ বলেন, শোনাতে হবে। জি জি, সবাই শুনবেন, ফলো করবেন। মেয়েটা পছন্দ করলাম না, আই ডিড নট লাইক ইট। সে সময় মতো পৌঁছায়নি, হি ডিড নট অ্যারাইভ অন টাইম। অনন্ত বেড়াতে যায়নি, অনন্ত ডিড নট গো ফর আ ওয়াক। সে ঝগড়া করছিল না, হি ওয়াজ নট রাভিং। আমরা ইহা জানতাম না, উই ডিড নট নো দিস। তারা মাঠে যায় নাই, দি ডিড নট গো টু দ্য ফিল্ড। আমরা লোকটিকে দেখি নাই, উই ডিড নট সি দ্য ম্যান। ছেলেরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল, দ্য বয়েজ হ্যাড অ্যাটেন্ডেড অ্যাট স্কুল।
প্রেজেন্ট এট স্কুল। তারপর হচ্ছে আমি উত্তর দিব না, আই উইল নট অ্যান্সার। বালকটি কিছু পারে না। দ্য বয় উইল গেট নাথিং। তোমরা আমার সাথে খেলিবে না, ইউ উইল নট প্লে উইথ মি। তিনি শিক্ষক হবেন না, হি উইল নট বি আ টিচার। ওকে, আমরা সময় পাবো না, উই উইল নট গেট টাইম। আমি সেখানে যাব না, আই উইল নট গো দেয়ার। শিশুটি দুধ পান করিবে না, দ্য বেবি উইল নট ড্রিঙ্ক মিল্ক। আমি গান থ্যাংক গাইতে ইউ, থাকিব, আই উইল বি সিঙ্গিং। ফলটা কি তাজা হবে, হবে না, অন দ্য ফ্রুট বি ফ্রেশ। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। অনেক ভালো বলেছেন, যতগুলা বলেছেন মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর কারেক্ট। ছেলে দ্য বয়েজ অ্যারাইভ ইন দ্য স্কুল, এটা করলে হবে না। কি বলেছেন বাক্যটা, বাংলাটা বলেন আগে। দা বয়েজ বাংলাটা কি দাঁড়ায়? ছেলেরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল, ছেলেরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল। আমি যদি দি বয়েজ অ্যারাইভড ইন দ্য স্কুল, একদম সিম্পল হ্যাঁ হ্যাঁ, পাস্ট এখানে করি। সিম্পল পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ উপস্থিত হয়েছিল। দা বয়েজ অ্যারাইভড, অ্যারাইভের ভি টু ইন দা স্কুল অবশ্যই হবে পাস্ট ইনডেফিনিট। এখানে দেখেন একটা কথা বলেছিলাম আমার টেন্সের ক্লাসে যারা ছিলেন, পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা বাক্যের অর্থ শুনতে যেমন পাস্ট পারফেক্টও তেমন হয়। যেমন আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, ভালোভাবে লক্ষ্য করেন, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, এটা পাস্ট ইনডেফিনিটে করলেন, এটা রাইট। আবার আই হ্যাড ইটেন রাইস, এটার অর্থ কি দাঁড়ায়, আমি ভাত খেয়েছিলাম। কিন্তু এখানে পাস্ট পারফেক্টে আমরা আগে পূর্বে বা আফটার বিফোর আফটার যে যখন করি, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, তো এই যে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল, এখানে কি কাজ হচ্ছে, রুগীটি মারা যাচ্ছে ডাক্তার আসার আগে, এইটা পাস্ট পারফেক্টের নিয়মে করতে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। আর পরের যে, কোথায় প্রেজেন্ট পারফেক্ট হবে? পাস্ট প্রেজেন্ট পারফেক্ট। আপনি কি বলছেন? না, আমি যা বলছি আগে এটা খেয়াল করে শোনেন। বলছি যে পাস্ট পারফেক্ট টেন্সের কথা বলছি আমি, প্রেজেন্ট পারফেক্ট আনছেন কোন এর ভিতরে? প্রেজেন্ট পারফেক্ট তো আলাদা বিষয়। তো প্রেজেন্ট পারফেক্ট বাদ এখানে পাস্ট পারফেক্টে আমি বললাম যে আমি ভাত খেয়েছিলাম, এই বাক্যটা আই এট রাইস, আবার আই হ্যাড ইটেন রাইস। তো এখানে আপনারা যদি পাস্ট ইনডেফিনিটের নিয়মে করেন তাহলে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, আই এট রাইস। আর যদি বলা হয় আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, তখন এটা কি হলো, এটা কিন্তু পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে হলো। এখানে আমি যদি বলি তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, এই বিফোর বা আফটার, আগে পরে এটা দিয়ে যখন থাকবে, তখন বলা হচ্ছে অতীতকালে দুইটা কাজ সংগঠিত হচ্ছে একই সময়, পাশাপাশি সময়। তো যে কাজটি আগে হবে, অপেক্ষাকৃত আগে যে কাজটি হবে, এটা পাস্ট পারফেক্টের নিয়মে করতে হবে। অর্থাৎ আই হ্যাড ইটেন রাইস বিফোর ইউ কেম, দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এটা, তখন ওইটা কি হবে, পাস্ট পারফেক্টের নিয়মে। আর যে কাজটি পরে হবে ওইটা হবে পাস্ট ইনডেফিনিটের নিয়ম। এখানে প্রেজেন্ট পারফেক্টের কথা কে জানি বলছে, এটা তো সম্পূর্ণ আলাদা বিষয়। প্রেজেন্ট পারফেক্ট তো ইয়াসি ইয়াসও থাকে, আমি ভাত খেয়েছি, সে স্কুলে গিয়েছে, সে একটা কলম কিনেছে, হ্যাঁ, এইগুলো হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে জায়গাটা দেখেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ রুগীটি মারা গিয়েছিল বিফোর পূর্বে, কিসের পূর্বে, দ্য ডক্টর কেম, ডাক্তার বাড়িতে আসার আগে রুগীটা মারা গিয়েছিল। যদি বলতাম ডাক্তার আসার পর রুগীটা মারা গিয়েছিল, তখন কি হবে, দ্য পেশেন্ট ডাইড, যে কাজটি পরে হচ্ছে এইটা করতে হবে পাস্ট ইনডেফিনিটের নিয়মে, দ্য পেশেন্ট ডাইড আফটার, অর্থাৎ পরে, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, অর্থাৎ এই আফটারের পরে হ্যাড বসাতে হবে, বিফোরের পূর্বে হ্যাড বসাতে হবে, এটা মনে রাখবেন। তো দেখেন এইখানে আমি আজকে আরো কিছু বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, আমরা যে হোমওয়ার্ক দিচ্ছিলাম প্রত্যেকদিন, এটা আমি নিব একটু পরে, আবার আপনাদের কাছে আসবো, 2 থেকে 3 জন বলেছেন, আরো অনেকের কাছেই আসবো। আমরা প্রেজেন্টেশন বলতে আমরা এই ট্রান্সলেশনের অংশটা আমরা করব আগামী ক্লাসে, আর তার সঙ্গে ডিজিটাল বাংলাদেশ ওইটাও থাকবে, দুইটা হোম টাস্ক থাকছে আপনাদের। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন দেখবো, জাস্ট ওয়েট এ মিনিট। আমি সাকিবকে খুব ভালোবাসি, তার দৃঢ় ব্যক্তিত্ব আছে, সাকিব সবার চাইতে আলাদা, তার বয়স প্রায় 22 বছর, সে খুবই কর্তব্যপরায়ণ, সে আমার খোঁজ খবর নেয়, এমনকি সে আমার পড়াশোনার ব্যাপারেও খুব তাগিদ দেয়, সে খুব খুশি হয় যদি আমি পরীক্ষায় ভালো ফলাফল করি, আমার স্বাস্থ্য সম্পর্কেও সে খুব সচেতন। দেখেন এই যে একটা কথা, কয়েকটা সেন্টেন্স আমি বলছি, তো আমরা যখন ইংলিশে কথা বলতে চাই, দেখবেন এই বাক্যগুলাই কিন্তু আমাদের, এই যে সাকিব একজনের ফেভারিট
বেস্ট ফ্রেন্ড সম্পর্কে যদি এটা বলতে চাই যে সাকিব আমার প্রিয় বন্ধু, তো সাকিব সম্পর্কে বা মাই বেস্ট ফ্রেন্ড সম্পর্কে যখন আমরা কথা বলতে চাইবো, তখন এই কথাগুলোই প্রথমে আমাদেরকে মাথায় বাংলায় আনতে হবে, দেন ইনস্ট্যান্টলি এগুলো ট্রান্সলেট করে দিতে হবে। তো এইভাবে যদি আমরা শিখি কিভাবে ট্রান্সলেশন করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কেন কথা বলতে পারবো না? এতদিন ধরে আমরা গ্রামার শিখে আসছি, এখন থেকে যদি কথা বলার প্র্যাকটিস করি, গ্রামারের জ্ঞান আমাদের ভিতরে আছে। আমরা শুধু একটু ভোকাবুলারিও বলতে ভার্বের ভোকাবুলারির যে ফর্মটা আমি আপনাদেরকে অনেকবার করে দিয়েছি, এই ভার্বের ভোকাবুলারি মুখস্থ করতে হবে, দেখবেন আপনি কথা বলতে পারবেন। এখানে অনেকেই তো খুব সুন্দর পড়েছেন, দেখলাম আমি যে বিষয়গুলো পড়তে দিয়েছি খুব সুন্দরভাবে পড়েছেন। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর কি সে আমাকে ইসলামী জীবন পরিচালনা করতে উপদেশ দেয়। সে বলে ইসলামী জীবন অনুশাসনের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত। সে আমার কল্যাণের জন্য সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা করে। সে আমাকে সর্বদা সৎ, সত্যবাদী এবং পরিশ্রমী হতে উপদেশ দেয়। সে ইসলামী বই এবং নিউজ টিভি দেখা খুব পছন্দ করে। এইসব কারণে আমি সাকিবকে খুব বেশি ভালোবাসি। এইসব কারণে আমি সাকিবকে খুব পছন্দ করি। তাহলে কি হবে? ইন দিস বা ফর দিস রিজন, এই সব কারণে বা এই কারণে, আই লাভ সাকিব ভেরি মাচ। আই লাভ সাকিব ভেরি মাচ। দেখছেন তাহলে সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, এই সব কারণে, এটার ইংলিশ কি? ফর দিস রিজন। অথবা এটা প্রথমে দিলেও হবে, আমি সাকিবকে খুব পছন্দ করি, আই লাভ সাকিব ভেরি মাচ ফর দিস রিজন। ফর দিস রিজন, এই সব কারণে। তো এই যে যে বিষয়টা, এইটা কিন্তু আমি বাংলাটা সামনে রাখবো, আপনাদেরকে ট্রান্সলেট করতে হবে। আমি সাকিবকে খুব ভালোবাসি, কি হবে? আই লাইক বা আই লাভ সাকিব ভেরি মাচ। তার দৃঢ় ব্যক্তিত্ব আছে। তাহলে দৃঢ় ব্যক্তিত্ব ইংলিশ কি? হি হ্যাজ আ স্ট্রং পার্সোনালিটি। স্ট্রং পার্সোনালিটি শব্দের অর্থ দৃঢ় ব্যক্তিত্ব। সাকিব সবার চাইতে আলাদা। সাকিব ইজ ডিফারেন্ট। সাকিব ইজ ডিফারেন্ট অল অফ আদার্স। দেখছেন, সাকিব ইজ ডিফারেন্ট অল অফ আদার্স। এইভাবে কিন্তু আমাদেরকে এখান থেকে দেখে এই তথ্যগুলো নিয়ে আমাদের ট্রান্সলেশন করতে হবে। দেখেন এখানে আরো লিখেছি, বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে তথ্য ও যোগাযোগ যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দা ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। একটা বাক্যের প্রথমে সাবজেক্ট আনবো, কি আনবো? সাবজেক্ট। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কি হবে? দা ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তারপর ভার্ব দিতে হবে, ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে। কি হচ্ছে? ইন ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে, দিনের পর দিন, ইন বাংলাদেশ, বাংলাদেশে। কি হবে? ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই কম্পিউটার বিনোদনের যন্ত্র এবং টাইপরাইটের বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার বিনোদনের যন্ত্র এবং টাইপরাইটারের বিকল্প হিসেবে, আগে একটা মেশিন ছিল, এটা কিন্তু এখন কম্পিউটারে, অর্থাৎ আমাদের যে কিবোর্ড রয়েছে এটা দিয়েই কিন্তু আমরা এই কাজটা করতে পারছি, টাইপরাইটারের কাজ। এবং কম্পিউটারে আমরা বিনোদন করতে পারছি, বিভিন্ন রকমের গান, ভিডিও, আরো অনেক কিছু কম্পিউটার দিয়ে সব কিছুই প্রায় সম্ভব এখন। তো কি হবে? ইন মোস্ট অফ দ্য কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, কম্পিউটার ইজ ইউজড, কম্পিউটার ব্যবহৃত হয়, অ্যাজ দ্য এন্টারটেইনমেন্ট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অল্টারনেটিভ টু টাইপরাইটার। এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারতের ঈর্ষণীয় সাফল্য আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে। ইন দিস পার্সপেক্টিভ, এই ক্ষেত্রে, দ্য নোটিসেবল সাকসেস অফ আওয়ার নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া মে বি লার্নিং ফর আস। দেখেন এর প্রত্যেকটা বাক্য কিন্তু আপনারা নিজে নিজে তৈরি করবেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কিভাবে সাজাতে হয়, ভার্ব কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সাবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ডিটেইলস আলোচনা করেছিলাম আমার বিগত ক্লাসগুলোতে। তো এটা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। আর পরবর্তীতে আমি আরো একটু আপনাদের সামনে যেটা হোমওয়ার্ক থাকবে সেটা দেখিয়েছি, ডিজিটাল বাংলাদেশ, এটা থাকবে। আর এখন আমি আরেকটা শীট আপনাদেরকে দিতে চেয়েছিলাম গত ক্লাসে, এটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। অনেকেই এটার জন্য আজকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন।
150 গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফ্রেজ অ্যান্ড ইডিয়মস বাংলা অর্থ সহ। এখানে 150টারও বেশি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দিয়েছি, যেগুলো আমাদের প্রতিনিয়ত কথা বলতে গেলে কাজে লাগে। আমরা এর বাইরে কিন্তু খুব কম ব্যবহার দেখতে পাই, থাকবে অবশ্যই থাকবে, কিন্তু এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্রায় একটা ফ্রেজ ব্যবহার করি, ইডিয়মস এবিসি। এটার অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান। এবিসি শব্দের অর্থ কি? প্রাথমিক জ্ঞান। আপনারা একটু বাড়তি কাজ এখানে করবেন, সেটা হচ্ছে প্রত্যেকে এটা একটু লিখবেন যে এখান থেকে একটা সেন্টেন্স মেক করতে হবে। প্রাথমিক জ্ঞান এবিসি, এইটা দিয়ে একটা বাক্য রচনা কিভাবে করা যায়? আমি যদি বলি হি হ্যাজ নো এবিসি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হি হ্যাজ নো এবিসি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তার ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞানটুকুও নাই। অ্যাজ ইট ওয়্যার, বলতে বা যেন বা বলতে গেলে অ্যাজ ইট ওয়্যার। এ ম্যান অফ পার্টস, গুণী ব্যক্তি। এ ম্যান অফ পার্টস শব্দের অর্থ কি হবে বলেন? গুণী ব্যক্তি, অর্থাৎ যার গুণ রয়েছে। তাহলে এটা একটা বাক্য করতে পারি, হি ইজ আ ম্যান অফ পার্টস, হি ইজ আ ম্যান অফ পার্টস। এ হোস্ট ইন অন সেলফ, এটার অর্থ কি হবে? একাই একশো। অ্যাট এ লস, এটার অর্থ হচ্ছে হতবুদ্ধি। অ্যাট র্যান্ডম, এলোমেলো। অ্যাট র্যান্ডম শব্দের অর্থ কি হবে? এলোমেলো। অ্যাট লাস্ট, এটার অর্থ হবে হচ্ছে অবশেষে, অ্যাট লাস্ট। অল দা হোয়াইল, সর্বক্ষণ। অল দা হোয়াইল শব্দের অর্থ কি হবে? সর্বক্ষণ। আফটার অল, মোটের উপর বা তৎসত্ত্বেও। অ্যাভব বোর্ড, অ্যাভাব বোর্ড, প্রকাশ্য বা সন্দেহাতীত। এখানেও কিন্তু আপনারা এগুলো প্রত্যেকদিন একটি পার্ট করে আমরা মুখস্থ করব, একটি একটি পার্ট করে। অল দা সেম, একই রূপ। অ্যাভেইল অফ, কারো পক্ষে বা সুযোগ গ্রহণ করা। অ্যাট অনস, অন উইল, খুশি মতো। অ্যাট অনস হিলস, পিছে পিছে। অ্যাট অনস ফিঙ্গার ইন্ডস, নখদর্পণে। আমরা বলি না যে আমার সবকিছু এখন নখদর্পণে রয়েছে। অ্যাট লিস্ট, অন্তত পক্ষে বা অন্তত কম পক্ষে। আমরা বলি না যে পরীক্ষায় অ্যাট লিস্ট আমাকে এ পাইতে হবে, এ গ্রেড বা এ প্লাস গ্রেড, এটা হচ্ছে অ্যাট লিস্ট, অন্তত। অ্যাট লার্জ, স্বাধীনভাবে। অ্যাট অল ইভেন্টস, যাহাই ঘটুক বা সর্বক্ষেত্রে। অ্যাজ ইউজুয়াল, যথারীতি। অ্যাট টাইমস, সময় মতো। অ্যাট টাইমস মানে হচ্ছে সময় সময়। অ্যাট টাইমস। অ্যাট অ্যাজ ইট ওয়্যার, যেন। পিপল অফ অনস, অ্যাপেল অফ অনস আই, চোখের মণি। অল বাট, প্রায়। অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, অর্থাৎ কাটা ঘায়ে নুনের ছিটা। এইগুলা কিন্তু আমরা প্রত্যেকে একটু মুখস্থ করে ফেলবো। দেখেন, এ ম্যান অফ অর্ড, আমরা বলি না হি ইজ আ ম্যান অফ অর্ড, সে এক কথার লোক। এটার ইংলিশটা কি হবে? এ ম্যান অফ অর্ড, এক কথার লোক। তারপর কি রয়েছে? অল অফ এ সাডেন, হঠাৎ বা আকস্মিক ভাবে। তো এইটা আমি আপনাদেরকে দিব, এখান থেকে আমরা বাক্য করতে হবে। শুধু এটা নিলে কাজ হবে না, পরে মুখস্থ করতে হবে। এবং এখান থেকে কিন্তু আমরা বাক্যগুলো তৈরি করব। দেখেন নিচের দিকে আরো রয়েছে ফ্রেজ মিনিং ইন বেঙ্গলি অ্যান্ড ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ এখানে প্রত্যেকটার কিন্তু অর্থ সহ দেওয়া রয়েছে। উপরে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটার অর্থ দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু বাক্য রচনাও করে দেওয়া আছে। তো এইটা সবাই একটু করবেন, একটা শীট নিয়ে কমপক্ষে সেটা 1 সপ্তাহ ধরে কমপ্লিট করতে হবে। দেখেন অনেক বড় একটা শীট, ইডিয়মস এন্ড ফ্রেজের শীটটা অনেকেই চাচ্ছিলেন অনেকদিন থেকে। তো এইটা খুব হেল্পফুল হবে, এটা আপনারা একটু কমপ্লিট করবেন। পরের যে বিষয়টা আমি আপনাদের একটু দেখাবো, দেখেন আমরা এখান থেকে একটু ট্রান্সলেশন করব। সেন্টেন্স ট্রান্সলেশন ডে 8, অর্থাৎ করিম বিশ্বস্ত ছিল। তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। মিনু বুদ্ধিমতী ছিল। তুমি অসুস্থ ছিলে। এক যে ছিল রাজা, ফুলগুলো তাজা ছিল। তাহলে ফুলগুলো ইংরেজি কি হবে? দা ফ্লাওয়ার্স ওয়্যার ফ্রেশ। তো প্রথমে এগুলো আপনারা একটু বলেন দেখি কে কি বলতে পারেন। আমি একটু রেইজ হ্যান্ড যারা প্রেস করেছেন তাদের ভিতরে থেকে আমি কল করতে চাই। রোমানা পারভিন, প্লিজ এখান থেকে একটু পড়েন তো, এই যে 2 নাম্বার থেকে। করিম বিশ্বস্ত ছিল, কি হবে এই বাক্যটা? করিম বিশ্বস্ত ছিল। আমি যাকে বলবো সেই শুধু একটু আনমিউট করবেন, সবাই মিউট করে রাখবেন, তাহলে ক্লাসের খুব ইয়েটা বজায় থাকবে। রোমানা পারভিন, ক্যান ইউ হেয়ার মি? আমরা এতদিন গ্রামার শিখেছি, এখন এখান থেকে কথা বলতে না পারলে আমাদের এই শেখাটা কিন্তু কোনো কাজে লাগবে না। চয়ন আলী, প্লিজ আনমিউট। আসসালামু আলাইকুম স্যার। আমি যাকে বলবো সেই একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম।
চয়ন আলী, ইয়েস, হ্যাঁ বলেন। করিম বিশ্বস্ত ছিল, এটা কোন টেন্স, কোন টেন্সের বাক্য এটা? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কিভাবে আপনি বুঝলেন পাস্ট কন্টিনিউয়াস? বাংলা ক্রিয়ার শেষে কি রয়েছে এখানে? কি খাচ্ছিলাম, যাচ্ছিলাম বা অতীতকালের কোনো চলমান ভাব বুঝাচ্ছে? অতীত। তাহলে আপনি কন্টিনিউয়াস বললেন কেন? আপনি কোনটা এখানে কি দেখে, সিম্বল কি দেখছেন, কোনটা দেখে বুঝলেন যে এটা পাস্ট? দেখছেন, আমি ক্লাসগুলো এতদিন ধরে নিলাম, তাহলে আমার কোনো রেজাল্ট আসলো না। আমি এই জন্য বলি যে যারা নতুন কথা বলতে চায় না তাদেরকে আমি একটু সামনে নিয়ে আসবো। এই টেন্সটা আপনাকে আজকে আবার বলছি, টেন্সের শীট দেখবেন গ্রুপে দেওয়া রয়েছে, যদি না থাকে আমাকে বলবেন। টেন্সটা খুব ভালোভাবে আগে শিখে ফেলেন। টেন্স শিখলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অন্য অন্য আইটেম গুলো খুবই সহজ হবে। আপনি শিখবেন টেন্স, সেন্টেন্স আর পার্টস অফ স্পিচ। আমার ক্লাস প্রথম থেকে যারা করে, 1 মিনিট, প্রথম থেকে যারা করে খুব ধারাবাহিকভাবে আমার সঙ্গে লেগে আছে, প্রত্যেকে টেন্স পারে। আপনি হয়তো পিছনে বা কয়েকটা ক্লাস গ্যাপ দিয়েছেন, টেন্সের ক্লাস আপনি করেননি। করিম বিশ্বস্ত ছিল, এখানে তো পাস্ট সিম্পল টেন্স। এখানে কি করিম বিশ্বস্ত হচ্ছিল বা হইতেছিল এমন কিছু আছে? আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট ইনডেফিনিট, এটার কন্টিনিউয়াস কি হবে? আমি ভাত খাইতেছিলাম বা আমি ভাত খাচ্ছিলাম। আই এট রাইস, পাস্ট ইনডেফিনিট। আর আই ওয়াজ ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াস। তো এটা আপনি বলছেন যে পরবর্তীতে পাস্ট ইনডেফিনিটের ট্রান্সলেশনটা কি হবে? করিম বিশ্বস্ত ছিল। করিম, করিম অজ কি বিশ্বস্ত ইংরেজি কি? ইয়েস, করিম অজ ফেইথফুল। মিনু বুদ্ধিমতী ছিল। মিনু ওয়াজ মিনু অজ ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। তো এইটার নেগেটিভ কি হবে? মিনু বুদ্ধিমতী ছিল না, মিনু বুদ্ধিমতী ছিল না, মিনু ওয়াজ নট। ইয়েস, মিনু ওয়াজেন্ট ইন্টেলিজেন্ট। দেখছেন তাহলে কত সহজ। মিনু ওয়াজেন্ট ইন্টেলিজেন্ট। যদি বলা হয় মিনু কি বুদ্ধিমতী ছিল, এটা কি হবে? হ্যাঁ, মিনু কি বুদ্ধিমতী ছিল, ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট? যদি বলা হয় মিনু কি বুদ্ধিমতী ছিল না, নেগেটিভ ইন্টারোগেটিভ। থ্যাংক ইউ। তুমি অসুস্থ ছিলে, এটা কোন টেন্স বলেন? তুমি অসুস্থ ছিলে। ইয়েস, তুমি অসুস্থ ছিলে, ইউ আর সিক। তুমি অসুস্থ ছিলে না, নেগেটিভটা কি হবে? ইউ ইউ আর নট সিক। তুমি কি অসুস্থ ছিলে, তুমি কি অসুস্থ ছিলে, তখন কি হবে? হ্যাঁ, আর ইউ না, ওয়াই আর ইউ সিক, ওয়াই আর ইউ সিক। তো দেখেন এখানে ছেলেটা বোকা ছিল, একই নিয়মে কি হবে? ছেলেটা বোকা ছিল, দা বয় ওয়াজ ফুল। ফুল শব্দের অর্থ হচ্ছে বোকা, ফুল, দা বয় ওয়াজ ফুল। অথবা ডাল দিলেও হয়, ডাল শব্দের অর্থ হচ্ছে বোকা, ফুল শব্দের। তো যদি বলা হয় ছেলেটা কি বোকা ছিল, তখন কি হবে? হ্যাঁ, অজ দা বয় ফুল। এবং পরবর্তীতে কিন্তু নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করতে হবে, অর্থাৎ জিজ্ঞাসাবোধক চিহ্নটা দিতে হবে। আমি একটা ছাতা কিনেছিলাম, এটা কোন টেন্স? আমি একটা, আই, হ্যাঁ, আই বট এ আমব্রেলা, না, এখানে আর্টিকেলটা ঠিক করতে হবে। হ্যাঁ দেখেন, আমরা এখানে অনেকেই কিন্তু এই জায়গাটা এখনো কমপ্লিট করতে পারিনি। যেহেতু এখানে আমব্রেলা অর্থাৎ ইউ রয়েছে, শব্দের প্রথমে একটা ভাওয়েল সাউন্ড রয়েছে, সেখানে কিন্তু আমরা অনেকে এ বলে ফেলেছি। নো, এখানে কিন্তু আই বট অ্যান আমব্রেলা, আমি একটা ছাতা কিনেছিলাম। আমি একটা আপেল খেয়েছিলাম, আই এট এ আপেল হবে নাকি অ্যান আপেল হবে? এটা কিন্তু একটু আমাদের মনে রাখতে হবে আর্টিকেলের ব্যবহারটা। তো দেখেন এই আর্টিকেলের ব্যবহারটা কিন্তু আমরা অনেকেই পারি না, আর্টিকেল আমরা করতে গেলে বিভিন্ন ভাবে কিন্তু আমরা ভুল করে ফেলি। সেই জায়গাটা আমরা আজকে একটু দেখতে চাচ্ছি, আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি কি, এবং দা ইউজেস অফ আর্টিকেল। আর্টিকেল হলো মূলত অ্যাডজেক্টিভ, যা কোনো নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এইটা বোঝায়। খুব ভালোভাবে মনে রাখবেন, এক কথায় সুন্দর করে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। আর্টিকেল হলো মূলত অ্যাডজেক্টিভ। কেউ আপনাকে জিজ্ঞাসা করলে যদি বলে আর্টিকেল এ এন্ড দি এটা কোন পার্টস অফ স্পিচ, আর্টিকেল কিন্তু মূলত অ্যাডজেক্টিভ, যা কোনো নাউন কে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এইটা বোঝায়। কি বোঝায়? এই আর্টিকেল দ্বারা।
তারপর দেখেন, আর্টিকেলস আর বেসিক্যালি অ্যাডজেক্টিভ ডিফাইনিং আ নাউন অ্যাজ এ স্পেসিফিক অর আনস্পেসিফিক, দি এ অ্যান্ড দিজ আর আর্টিকেলস। অর্থাৎ বলা হচ্ছে যে নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এইটা বুঝাবে কিসের মাধ্যমে? আর্টিকেলের মাধ্যমে। তো আর্টিকেলটা হচ্ছে তিন ভাই, এ, এন, দি। এ, এন, দি, তিনজনেরা। তো এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আরেকটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তো দেখেন, দ্য বয়েজ দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য রোড আফটার ওয়ার্কিং ফর এ লং টাইম, আ কাপ অফ টি রিয়েলি সিমুলেটস আস। প্রথমে উদাহরণ আর্টিকেল দা বয়কে এবং আ রূপকে নির্দেশ করেছে। দ্বিতীয় উদাহরণ আর্টিকেল এ অনির্দিষ্টভাবে লং টাইম কাপ অফ টি কে নির্দেশ করেছে। অর্থাৎ ইংরেজিতে দুই ধরনের আর্টিকেল রয়েছে, একটা হচ্ছে ডেফিনিট নির্দিষ্ট আর্টিকেল, আরেকটা হচ্ছে ইনডেফিনিট অর্থাৎ অনির্দিষ্ট। ডেফিনিট আর্টিকেল কাকে বলা হয়? ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটি, সেটা হচ্ছে দি। দেখেন, দি শব্দটিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, এটি নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আই রিয়েলি লাইকড দ্য বুক ইউ গেভ মি। তুমি আমাকে যে বইটা দিয়েছিলে এটা আমার সত্যি খুব পছন্দ হয়েছিল। এখানে আর্টিকেল দা নির্দিষ্ট করে বইটিকে বোঝাচ্ছে যা আমাকে কেউ দিয়েছে। আই রিয়েলি লাইকড দ্য বুক, তুমি আমাকে যে বইটা দিয়েছিলে, অনেক বই তো রয়েছে, এর ভিতরে একটা নির্দিষ্ট বইয়ের নাম উল্লেখ করে বুঝাবে এখানে। এই জন্য কিন্তু এই দিকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, আই রিয়েলি লাইকড দ্য বুক ইউ গেভ মি, তুমি আমাকে যে বইটা দিয়েছিলে। অর্থাৎ এখানে বইটাকে কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক করে দিচ্ছে, তুমি আমাকে যে বইটা দিয়েছিলে এটা সত্যি আমি খুব পছন্দ করেছিলাম। এখানে আর্টিকেল দি নির্দিষ্ট করে বইটিকে বোঝাচ্ছে, এর জন্য এখানে আর্টিকেল দা বসেছে। ইনডেফিনিট আর্টিকেল কি হবে? অনির্দিষ্ট করে যখন বুঝাবে তখন এ অথবা অ্যান ব্যবহৃত হবে। এ এন শব্দটিকে এ অথবা অ্যান শব্দটিকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। অনির্দিষ্ট নাউনকে বোঝাতে এ অথবা অ্যান ব্যবহৃত হয়, অনির্দিষ্ট করে যখন বুঝাবে। আই এম লুকিং ফর আ বুক অফ আর্টস, আমি কলা বিভাগের একটা বই, আর্টস বিভাগের একটা বই খুঁজছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম লুকিং ফর আ বুক। কোন বই? এখানে কিন্তু নাম উল্লেখ করে আমি বইটা বলিনি, যে কোনো একটা বই খুঁজছি আমি আর্টস বিভাগের। এখানে আর্টিকেল এ সাধারণভাবে কোনো আর্টস এর যে কোনো বইকে বোঝাচ্ছে। আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক, বাজারে অনেক রকমের ইংলিশ বই রয়েছে, তো বলা হচ্ছে আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক। এই যে দেখেন, অ্যান ইংলিশ বুক, একটি ইংরেজি বই। কোন বই? এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, এই জন্য এ এবং অ্যান এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এ এবং অ্যান এগুলো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এখানে আর্টিকেল অ্যান সাধারণভাবে যে কোনো ইংলিশ বইকে বোঝাচ্ছে। কি বলা হচ্ছে? অ্যান সাধারণভাবে যে কোনো ইংলিশ বইকে কিন্তু বোঝাচ্ছে, নাম উল্লেখ করে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। আর্টিকেল আর্টিকেলের ব্যবহারগুলো আমরা একটু দেখবো এখন। বিভিন্ন স্থানে আর্টিকেলের বিভিন্ন রকম ব্যবহার হয়। জেনারেল অ্যান্ড এক্সেপশনাল ইউজ এ অর অ্যান, অর্থাৎ এই সাধারণ এবং যে ব্যতিক্রম ব্যবহারগুলো রয়েছে এ এবং অ্যান এর, এটা আমরা একটু দেখব। দেখবেন আমরা কিন্তু 9, 10, 6, 7 এর বইতে আমাদের বিষয়ে অর্থাৎ আমাদের সিলেবাসে কিন্তু আর্টিকেল ছিল। তো সেই জায়গাটা আমরা এখন আজকে খুব একটু ভালো করে দেখব। সাধারণত একটি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে এ ব্যবহৃত হয়। কত সহজে বলা হলো, সাধারণত একটি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে এ ব্যবহৃত হয়। সব সময় ভাওয়েল এন্ড কনসোনেন্ট আমাদের একটু মনে রাখতে হবে। ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ একটু মনে রাখবেন। আর এই পাঁচটি বাদ দিলে যে 21টি থাকে এগুলা হচ্ছে কনসোনেন্ট। তো বলা হচ্ছে একটি ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে সাধারণভাবে অ্যান ব্যবহৃত হয়। একটি ভাওয়েল যেটা অনির্দিষ্টভাবে বোঝায় তার পূর্বে অ্যান বসবে। আই স এ ডগ দেয়ার, এখানে দেখেন আমি সেখানে একটা কুকুর দেখেছিলাম। আই স আ ডগ দেয়ার, আমি সেখানে একটা কি দেখেছিলাম? কুকুর দেখেছিলাম। তারপরের বাক্য কি রয়েছে? আই স অ্যান অ্যান্ট অন দ্য কেক, অর্থাৎ কেকের উপরে আমি একটা পিঁপড়া দেখেছিলাম। আই স অ্যান অ্যান্ট অন দ্য কেক। দেখেন এখানে অ্যান্টটা কেন হলো?
কারণ অ্যান্টের প্রথম এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। এই যে বলেছি একটি ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে অ্যান বসে। এখানে একটা অনির্দিষ্ট পিঁপড়া, পিঁপড়াটা কেমন দেখতে ছিল, কোন রঙের ছিল সেটা বলা হয়নি, শুধু শুধু বলা হচ্ছে আই স অ্যান অ্যান্ট অন দ্য কেক, আমি কেকের উপরে একটি পিঁপড়া দেখেছিলাম। তো এখানে এ ডগ হচ্ছে আর এখানে অ্যান অ্যান্ট হচ্ছে, এটাই কিন্তু ব্যবহার। এই নিয়মটির কিছু ব্যতিক্রম আছে, যেমন যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোন্যান্ট হয় কিন্তু এটি ভাওয়েলের মতো করে উচ্চারিত হয়, তবে এর আগে এর পরিবর্তে অ্যান ব্যবহৃত হয়। আমরা এই ব্যতিক্রম বিষয়গুলো কিন্তু একটু খুব ভালোভাবে নিব। বলা হচ্ছে যে এই নিয়মটির কিছু ব্যতিক্রম আছে, যেমন যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনান্ট হয় কিন্তু এটি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তবে এর আগে এর পরিবর্তে অ্যান বসবে। যেমন শি ইজ অ্যান অনারেবল মেম্বার অফ দ্য পার্লামেন্ট। দেখেন খুব ভালোভাবে খেয়াল করবো আমরা, এখানে অনারেবলের প্রথম লেটারটা এইচ রয়েছে, তা সত্ত্বেও এখানে এ হওয়া উচিত ছিল, হি ইজ এ অনারেবল মেম্বার অফ দ্য পার্লামেন্ট, কিন্তু এখানে আমরা এ ব্যবহার না করে অ্যান ব্যবহার করেছি। মাই ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ডক্টর, মাই ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ডক্টর, আমার পিতা ছিলেন একজন সৎ ডাক্তার। তো এখানে অনেস্ট এর পূর্বে অ্যান ব্যবহার করেছি। এখানে কেন অ্যান ব্যবহার করলাম এর একটা ব্যাখ্যা হচ্ছে, এই অনেস্ট শব্দটার প্রথম এই যে ওয়ার্ড আমরা লিখলাম HONEST, তো আমরা স্বাভাবিকভাবে যেমন HORAC হর্স, তারপর আমরা লিখতে পারি হকি। দেখেন এখানে এইচ দিয়ে যে শব্দগুলো বললাম এগুলো হ এর মতো উচ্চারিত হয়েছে, কিন্তু কোনো কনসোনান্ট সাউন্ডের প্রথমে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ হ না হয়ে যদি অ এর মতো হয়, তাহলে সেখানে এ না বসে অ্যান বসে। আমি কি বললাম, এখানে অনেস্ট, মাই ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ডক্টর, এখানে আমি যদি হনেস্ট বলতাম, উচ্চারণটা যদি হনেস্ট হতো, তাহলে কিন্তু আমাকে এখানে এ ব্যবহার করতে হতো। কি বললাম, এখানে যদি আমাকে হনেস্ট বলা হতো, কিন্তু বলা হচ্ছে মাই ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ডক্টর, অর্থাৎ এইচ এর উচ্চারণ হ না হয়ে যদি অ হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে। আবার কোন শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তবে এর আগে অ্যান এর পরিবর্তে এ ব্যবহৃত হয়। সেটা কেমন দেখেন, দিস ইজ আ ইউকে বেসড কোম্পানি। বলা হচ্ছে যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাহলে সেখানে অ্যান বসবে না, এ বসবে। এখানে ইউকে প্রথম শব্দটা কিন্তু ইউ রয়েছে, AEIOU ভাওয়েল সাউন্ডের একটি সাউন্ড এখানে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমার এখানে আমি অ্যান ব্যবহার করতে পারিনি, আমাকে এ ব্যবহার করতে হয়েছে। কেন? কারণ এখানে কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, ইউ। যেমন দিস ইজ আ ইউকে বেসড কোম্পানি, একটু স্লো বলে দেখেন, এখানে ইউ এর উচ্চারণটা সঠিকভাবে আসছে না, এই জন্য কিন্তু এখানে এ ব্যবহার করতে হচ্ছে। দিস ইজ আ ইউকে বেসড কোম্পানি, এটা হচ্ছে ইউকে ভিত্তিক একটা প্রতিষ্ঠান, কোম্পানি। This is a university where students can study in a sound environment. এটা একটা বিশ্ববিদ্যালয় যেখানে ছেলেমেয়েরা খুব নিরাপদ পরিবেশে, চমৎকার পরিবেশে লেখাপড়া করতে পারে। দেখেন দিস ইজ আ ইউনিভার্সিটি, এখানে এ কেন ব্যবহার করলাম, কারণ এই ইউনিভার্সিটি লিখতে গেলে বা এটা উচ্চারণ করতে গেলে এই ইউ এর উচ্চারণটা কিন্তু ভিন্নভাবে হচ্ছে, এই জন্য কিন্তু এখানে অ্যান না হয়ে এ বসবে। আবার জেনারেল ইউজ অফ দা, এখানে দা এর কিছু জেনারেল ইউজ দেখতে পাচ্ছি, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার অথবা প্লুরাল নাউনকে নির্দিষ্ট করতে এর আগে দা ব্যবহৃত হয়। কেমন, দ্য স্টুডেন্ট আই মেট এট দ্য লাইব্রেরি ওয়াজ রিয়েলি, দ্য বয়েজ অফ দ্য স্কুল আর গুড অ্যাট ফুটবল। ইনডেফিনিট অর ডেফিনিট আর্টিকেল বিফোর অ্যান অ্যাজেক্টিভ, কখনো কখনো একটি আর্টিকেল একটি অ্যাজেক্টিভ দ্বারা নির্দিষ্ট নাউনকে নির্দেশ করে। শব্দের ক্রমটা এমন হবে আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন। আই স দ্য লিটল গার্ল সিঙ্গিং ইন দ্য পার্টি। দেখেন আই স দ্য লিটল গার্ল, এই লিটিলের আগে একটা দা বসেছে কেন, এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে আই স দ্য লিটল গার্ল, আমি ছোট্ট বালিকাটিকে দেখেছিলাম ইন দা পার্টি, পার্টিতে। দিস ইজ আ স্মল গিফট ফ্রম ইউকে। আর্টিকেল বিফোর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। এ অ্যান শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, একটু ভালো করে মনে রাখবেন।
এ এবং অ্যান শুধুমাত্র কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় এই নাউনের পূর্বে ব্যবহৃত হবে। কেমন? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিন। এই যে এখানে এক গ্লাস, তাহলে গ্লাসটা তো গণনা করা যায়, গ্লাস গণনা করা যায় না, এর জন্য এর পূর্বে আর্টিকেল এ বসেছে। শি অর্নস আ বোতল অফ মিল্ক, শি অর্নস সে চায়, এ বোতল অফ মিল্ক এক বোতল দুধ চাই, বোতল তো গোনা যায়, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা অ্যান বসবে। আপনারা বলতে পারবেন না গিভ মি এ ওয়াটার, এটা বলা যায় না। শি অর্নস এ মিল্ক, এটা বলা যায় না, এটা কিন্তু বলা যাবে না। আনকাউন্টেবল নাউন গুলোর আগে দা ব্যবহৃত হতে পারে অথবা আর্টিকেলকে সম্পূর্ণ বাদ দেওয়া যেতে পারে। আনকাউন্টেবল নাউন গুলোর আগে দা ব্যবহৃত হতে পারে অথবা আর্টিকেলকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া যেতে পারে। কেমন? গিভ মি দা ওয়াটার, গিভ মি দা ওয়াটার, এ স্পেসিফিক ওয়াটারকে এখানে বুঝাচ্ছি যে আমাকে মাম ওয়াটার বা ফ্রেশ কোম্পানির ওয়াটার, গিভ মি দা ওয়াটার অর গিভ মি ওয়াটার, এনি ওয়াটার। শি বট দ্য মিল্ক ফ্রম দিজ মার্কেট, এই বাজার থেকে সে দুধটা ক্রয় করেছিল। এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়া দুধ বাজারে পাওয়া যায়, অর্থাৎ সেই একটা নির্দিষ্ট কোম্পানির দুধ সে কিনেছিল। শি বট দ্য মিল্ক ফ্রম দিজ মার্কেট, এ স্পেসিফিক মিল্ক এখানে বোঝাচ্ছে, বিভিন্ন রকমের রয়েছে। অল্টারনেটিভ কি হবে? শি বট মিল্ক, সে দুধ কিনেছিল ফ্রম দিজ মার্কেট। এইটা যখন বুঝাবো শি বট মিল্ক ফ্রম দিজ মার্কেট, তাহলে কিন্তু এটা আবার নির্দিষ্ট করে বুঝাবে না। কিন্তু যখন আমি নির্দিষ্ট করে বুঝালাম তখন দা বসবে। সে বট দা মিল্ক, সে দুধটা কিনেছিল, এখানে কোন কোম্পানি, ফ্রেশ হতে পারে, তারপর এখানে কি কি রয়েছে না, বিভিন্ন রকমের দুধ মার্কেটে পাওয়া যায়, সেটা কিনেছিল। অথবা এটা আর্টিকেল ব্যবহার ছাড়া বলা যায় শি বট মিল্ক ফ্রম দিজ মার্কেট, অর্থাৎ এটা বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন গুলোর আগে দি ব্যবহৃত হতে পারে অথবা আর্টিকেল সম্পূর্ণ বাদ দেওয়া হতে পারে। এখানে যেমন দা মিল্ক ব্যবহার করেছি, পরের বাক্যে আমি সম্পূর্ণ কিন্তু আর্টিকেল বাদ দিয়েছি। নেভার ইউজ অ্যান আর্টিকেল বিফোর আ প্রোনাউন, প্রোনাউনের আগে কখনো আর্টিকেল ব্যবহার করবেন না। কেমন? প্রোনাউনের আগে কখনো আর্টিকেল ব্যবহার করা উচিত না। প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। দেখেন এই আর্টিকেলের ব্যবহারটা খুব ভালোভাবে আজকে শিখে যান, কথা বলতে গেলে বা ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে এই জায়গাগুলোতে আর কখনো ভুল হবে না। প্রোনাউনের আগে কখনো আর্টিকেল ব্যবহার করা উচিত না। প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, কারণ একই নাউন বারবার ব্যবহৃত হলে শুনতে খারাপ লাগে। প্রোনাউন একটি নাউনকে নির্দেশ করে, তাই এর আগে আর্টিকেল ব্যবহারের কোনো প্রয়োজন নেই। যদি আপনি ব্যবহার করেন তবে দুবার নির্দেশ করা হবে, যেটা ভুল হয়ে যাবে। যেমন দেখেন, শি ইজ রিডিং দা মাই, এটা হয় না, এটা কি হবে? বা দা মাই বুক, এটা হবে না, কারেক্ট হবে শি ইজ রিডিং মাই বুক, সে আমার বইটা পড়ছে। অর্থাৎ এখানে এই যে প্রোনাউন মাই, এইটার আগে কিন্তু কখনো কোনো আর্টিকেল দেওয়া যাবে না, দিলে এটা ভুল হবে। শি ইজ রিডিং মাই বুক, সে আমার বইটা পড়ছে। শি ইজ রিডিং দা মাই বুক, এটা কিন্তু হবে না, শি ইজ রিডিং মাই বুক। নেভার ইউজ অ্যান আর্টিকেল বিফোর রিয়েল নাউন্স, রিয়েল নাউনের আগে কখনো আর্টিকেল ব্যবহার করা উচিত না। যেমন মানুষ, স্থান, দেশ, ভাষা, পাঠ্য, বিষয়, পাহাড়, হ্রদ, মহাদেশ, এগুলো কিন্তু রিয়েল নাউন, খাঁটি নাউন একেবারে, এর পূর্বে আর্টিকেল দেওয়া যাবে না। যেমন দি আর্জেন্টিনা প্লেড রিয়েলি ওয়েল, দা আর্জেন্টিনা প্লেড রিয়েলি, এটা ইনকারেক্ট। কি বলতে হবে? এই যে দেশের নামের পূর্বে দি ব্যবহার করা যাবে না। আর্জেন্টিনা প্লেড রিয়েলি ওয়েল, আর্জেন্টিনা প্লেড রিয়েলি ওয়েল। শি ইজ লার্নিং দ্য চাইনিজ, শি ইজ লার্নিং দ্য চাইনিজ, সে চায়না ভাষা শিখছে। ইটস ইনকারেক্ট, কারেক্ট কি হবে? শি ইজ লার্নিং চাইনিজ, শি ইজ লার্নিং চাইনিজ। শি ইজ গুড অ্যাট দ্য ম্যাথমেটিক্স, এই যে দেখেন একটা সাবজেক্ট, এর পূর্বে কিন্তু এখানে নির্দিষ্ট করে দা দেওয়া চলবে না। শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, সে অঙ্কে ভালো, শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। দিস রুল হ্যাজ ফিউ এক্সপেকটেশনস ইন দ্য ফলোয়িং কেসেস, নিচের এই নিয়মের কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে। কিছু দেশের সংযুক্তি, যেমন এ ইউনিয়ন অফ কান্ট্রিজ লাইক দ্য ইউনাইটেড স্টেটস, এখানে কিন্তু আপনি আবার এই দ্য ইউনাইটেড স্টেটস দা ব্যবহার করা যাবে। দি নেদারল্যান্ডস, দি নেদারল্যান্ডস, এখানে দাটা ব্যবহার করা সমীচীন। আ গ্রুপ অফ সাম লেকস, কিছু হ্রদের সমাহার, যেমন লাইক দ্য ইস্ট আফ্রিকান লেকস,
দ্য ইস্ট আফ্রিকান লেকস। তারপর রয়েছে রেঞ্জ অফ মাউন্টেন্স লাইক দ্য রকিস অর দি আন্দিস, অর্থাৎ রকি পর্বতমালা বা আন্দিস পর্বতমালা, এগুলোর পূর্বে কিন্তু দি ব্যবহার করা যাবে। দ্বীপপুঞ্জ আইল্যান্ড, এর পূর্বে দি ব্যবহার করা যায়। দি হারবিটস, দি ক্যানারি আইল্যান্ড, এগুলো ব্যবহার করা যাবে। নেম অফ ওশান, সি অ্যান্ড রিভার, সাগর মহাসাগর নদী, লাইক দ্য গঙ্গাস, লাইক দ্য প্যাসিফিক, দ্য আটলান্টিক, এগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। গ্লোবের বিন্দু, যেমন পয়েন্ট অফ দ্য গ্লোব, লাইক দ্য নর্থ পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু, দ্য নর্থ পোল, দ্য সাউথ পোল, এগুলা কিন্তু আমরা এখানে দা ব্যবহার করতে পারবো। জিওগ্রাফিক্যাল এরিয়া, ভৌগোলিক যে অবস্থান রয়েছে, এখানে আমরা কিন্তু আর্টিকেল দা ব্যবহার করতে পারবো। লাইক দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এখানে কিন্তু আমরা দা ব্যবহার করতে পারবো। উপনদী বা উপদ্বীপ, বন, মরুভূমি, সাগর, এখানে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো দা। লাইক দা ব্ল্যাক ফরেস্ট, লাইক দা সুন্দরবনস, লাইক দা সাহারা, দা পার্সিয়ান গালফ, হ্যাঁ, এইগুলাতে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো। তো দেখেন এখানে আর্টিকেলের অনেক ব্যবহার দেখাচ্ছি, এই আর্টিকেল গুলা, এই ব্যবহারটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন। পরবর্তী দিন এখান থেকে আমরা কিন্তু আবার এক্সারসাইজ করব। তো আর্টিকেলের পরবর্তীতে আমরা আজকে আরো একটা বিষয় দেখবো, আমাদের হাতে এখন অনেক সময় রয়েছে, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সটা আমি অনেকদিন পূর্বে এই ক্লাসটা একবার নিয়েছিলাম। আমরা যখন বড় বড় বাক্য তৈরি করতে চাই বা একটা বাক্য কিভাবে গঠন করা হয়, কন্ডিশনাল সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে শর্তমূলক বাক্য, শর্ত থাকবে। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতাটা ব্যবহার করব, যদি সে আসে তাহলে আমি তার সঙ্গে কথা বলবো, একটা কন্ডিশন সেখানে থাকবেই থাকবে। দা কন্ডিশনাল সেন্টেন্সে, একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজ, এটি শর্ত বোঝায়, এবং প্রধান ক্লজ, যেটি ওই ঘটনার প্রেক্ষাপট বোঝায়, এদেরকে ইফ ক্লজও বলা হয়। এদেরকে কোন ক্লজ বলা হয়? মনে রাখবেন, ইফ ক্লজ বলা হয়। দেয়ার আর 4 টাইপস অফ কন্ডিশনালস। জিরো কন্ডিশনাল, দ্য ফার্স্ট কন্ডিশনাল, দ্য সেকেন্ড কন্ডিশনাল এন্ড দ্য থার্ড কন্ডিশনাল। আমরা বললাম কি কি? জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এন্ড থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। মনে রাখবেন, কন্ডিশনাল সেন্টেন্সকে এই 4 ভাগে ভাগ করা যায়। কি কি হলো? জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এন্ড থার্ড কন্ডিশন। দা জিরো কন্ডিশন, জিরো কন্ডিশনাল সেন্টেন্স গুলা কেমন হয়? একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্সে দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব অথবা দুটি প্রেজেন্ট টেন্স নিয়ে গঠিত হয়। একটি ইফ ক্লজ, অপরটি হচ্ছে মূল ক্লজ। মনে রাখবেন, একটি হচ্ছে ইফ ক্লজ, ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, অর্থাৎ পুকুরে পানি বেড়ে যায়। ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড বলা হচ্ছে একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্সে দুটি প্রেজেন্ট টেন্স থাকে, দুটি প্রেজেন্ট টেন্স নিয়ে গঠিত হয়। একটি হচ্ছে ইফ ক্লজ, অপরটি হচ্ছে মূল ক্লজ। এই যে দেখেন, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, এটা কিন্তু মূল ক্লজ। আর ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে কি হবে? এইটা কিন্তু ইফ ক্লজ। আর এইটা হচ্ছে আমার মেইন ক্লজ, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, বৃষ্টি হলে পুকুরে পানি বেড়ে যায়। ইফ ইউ হিট, দেখেন এটাও কিন্তু ইফ ক্লজ। যে ক্লজে ইফ থাকবে ওইটাকে বলা হচ্ছে ইফ ক্লজ। ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও, ইট বয়েলস, এটা বাষ্প হয়। তো বলা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয় সর্বদা। এই যে পানিকে তাপ দিলে এটা বাষ্প হয়, এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণ সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সব সময় ঘটবে। পানিকে তাপ দিলে সে তো সিদ্ধ হবেই, বাষ্প হবেই। যদি বৃষ্টি হয় পুকুরের পানি তো বেড়ে যাবেই। তাই বলা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণ সত্য এবং অভ্যাসগত সত্য বোঝাতেও ব্যবহার করা হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ঘটনাটি সর্বদা ঘটবে। এই কাজটি করলে তার পরের কাজটি অবশ্যই ঘটে থাকবে। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস
প্রেজেন্ট সিম্পল, দুইটাই কিন্তু প্রেজেন্ট টেন্স থাকবে। ইফ ইট রেইনস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইফ ইউ হিট ওয়াটার, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইট বয়েলস, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে যে জিরো কন্ডিশনালে দুইটাই কিন্তু সিম্পল ভার্ব থাকবে, অর্থাৎ টেন্সটা হবে সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সের ভিতরে হবে। এটাই কিন্তু আমার জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এবং মনে রাখতে হবে এটা সত্য ঘটনা বা অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয় এবং এটা সর্বদা ঘটবে, বাস্তব সত্য। এইবার আমরা আসবো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে। কিসে আসবো দেখেন, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল টেন্স থাকে। কি বললাম, ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে। দেখেন, ইফ ইট রেইনস টুডে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বললে আমরা চিনতে পারবো। ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, কি হবে, যদি আজ বৃষ্টি হয়। তাই বলা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকবে। এই রকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়, এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। এটা কিন্তু যদি আজ বৃষ্টি হয় তাহলে আমি যাব, বৃষ্টি হতেও পারে নাও পারে, আমার যাওয়াটাও কিন্তু নিশ্চিত না। সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়, এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। যেমন ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল প্লাস ইনফিনিটিভ। ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, আই উইল নট গো টু মার্কেট, আমি বাজারে যাব না। অর্থাৎ বৃষ্টিটা নাও হইতে পারে, আর বৃষ্টি না হলে আমার বাজারে যাওয়াও হবে না। এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনালের একটা বৈশিষ্ট্য। এই কথাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে যে জিরো কন্ডিশনালে কি হয়, দুইটাই কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে। এবং এই ফার্স্ট কন্ডিশনালে কি হয়, প্রথমটা ইফ ক্লজ, এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স, এবং পরেরটা হবে ফিউচার সিম্পল টেন্স। ইফ ইট রেইনস আই উইল নট গো টু মার্কেট। ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি দ্রুত ত্যাগ না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, এখান থেকে যদি দ্রুত রওনা না দাও, বের না হও, ট্রেনটা মিস করবে। বেবি ব থাকলে ফিউচার টেন্স। আমার টেন্সের ক্লাসটা যারা দেখেছেন তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে পারবেন। দেখেন আমি পড়াচ্ছি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এর ভিতরে টেন্স চলে আসছে। এই যে এখানে বলছে না যে প্রথম ফার্স্ট কন্ডিশনালের সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে। দেখেন এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স, আর পরে থাকে ফিউচার সিম্পল টেন্স। এই দুইটা টেন্সের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তার মানে আমি আপনাদের একটা কথা বলেছিলাম, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ ওয়ান্ট টু নো দিস ল্যাঙ্গুয়েজ এট ফার্স্ট, ইউ নো টেন্স ভেরি ক্লিয়ারলি। যদি টেন্স ভালোভাবে জানতে পারেন, এই ল্যাঙ্গুয়েজটার প্রত্যেকটা কর্নার আপনার জন্য সহজ হবে। দেখেন এই যে টেন্সের ক্লাসটা আপনাদের জন্য আমি এখানে নিয়ে এসেছিলাম, যারা আমার টেন্সের ক্লাসটা করেছেন, একটু আগে আমি দেখাচ্ছিলাম না, পাস্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য এসেছিল আমাদের সামনে। আমি খাওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল, ঘন্টা পড়ার পূর্বেই ছাত্রছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু সব টেন্সের আওতায় পড়েছে। তো এই টেন্সটা যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে কিন্তু আমরা এই ক্লজ, কন্ডিশনাল, এগুলোও ভালো করে পারবো। আমি বলেছিলাম সেই স্কুলে গিয়েছিল, অনেকে বলছেন স্যার এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে যদি এতদিন পরেও সেইগুলা বলতে থাকেন তাহলে খুব কষ্ট পাবো। তো আমরা পরবর্তীতে আরেকটু আসি। আমরা ফার্স্ট কন্ডিশনাল দেখলাম, জিরো কন্ডিশনাল দেখলাম, এখন দেখবো সেকেন্ড কন্ডিশনাল, এটা কেমন হয়। সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট সিম্পল টেন্স থাকে। ইফ এর পরে কি থাকবে, পাস্ট ইনডেফিনিট টেন্স যেটাকে বলে, এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হবে। আমরা একটু খেয়াল করি, ইফ আই ওন দা লটারি, দেখেন বলেছি যে ইফ এর পরে একটা পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে, দেখি এখানে আছে কিনা। ইফ আই ওন দা লটারি, যদি আমি লটারিটা জিততাম, আই উড হেল্প দা পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। দেখেন এখানে কিন্তু পরের ক্লজটিতে শুড, উড, কুড এগুলো চলে আসবে। তো বলা হচ্ছে যে সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয় এবং তার পরবর্তীতে উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ইফ প্লাস পাস্ট সিম্পল, উড প্লাস ইনফিনিটিভ। আনুষ্ঠানিক লেখায় আই, হি, সি
এর সাথে ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে। সেকেন্ড কন্ডিশনালের দুটি ব্যবহার রয়েছে। সেকেন্ড কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনাই নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি, এমন অর্থ প্রদান করতে এই কন্ডিশনালটা ব্যবহার করা হয়। যেমন দেখেন, ইফ আই ওন দ্য লটারি, অর্থাৎ ইফ এর পরে এখানে কিন্তু ভার্বের ভি2 পাস্ট ইনডেফিনিট পাস্ট সিম্পল টেন্স থাকবে প্রত্যেকটা জায়গায়। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, ইফ আই মেট উইথ দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারতাম, আই উড হিগ হার, আমি তার সঙ্গে আলিঙ্গন করতাম, তাই না? ইফ হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, হি উড শাইন ইন লাইফ, সে জীবনে শাইন করতে পারত। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারের বর্তমানের কোনো ঘটনা অসম্ভব বা সত্য নয় তা বোঝাতেও ব্যবহৃত হয়। কেমন? ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, আমি যদি তার ঠিকানাটা পেতাম, আই উড গো টু মিট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করতে যেতাম। ইফ আই ওয়ার ইউ, দেখেন এই যে উপরে একটা জায়গায় বলেছি না আই এর পরে অজ বসে, কিন্তু এখানে যখন অবাস্তব কল্পনা বোঝাবে, পজিবল নয়, তখন কিন্তু অজের পরিবর্তে সাবজেক্ট অনুসারে ভার্ব চেঞ্জ হবে। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নেভার গো আউট উইথ হিম। ইফ আই ওয়ার ইউ, আই উড নেভার গো আউট উইথ হিম, আমি যদি তুমি হতাম তাহলে আমি তার সঙ্গে বাইরে যেতাম না। তো এরপর আরেকটা রয়েছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের একটা বাক্য দেখি, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, আই উড নট হ্যাভ গন দেয়ার। If you had driven fast, you wouldn't have missed the meeting. অর্থাৎ কি বললাম এখানে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী আমাদের সবার মনে আছে তো? দেখেন আমি বারবার করে কিন্তু এখানে টেন্সের কথা চলে আসছে। আমরা শিখতেছি কি কন্ডিশনাল সেন্টেন্স, এখানে টেন্স কেন আসবে? এই যে বলেছি টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু টেন্স অবশ্যই আসবে। প্রত্যেকটা জায়গায় টেন্স আমাদের খুব ভালো করে জানতে হবে। দ্য থার্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। সেন্টেন্সের দ্বিতীয় অংশে উড হ্যাভ এবং পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, উড প্লাস হ্যাভ, দেখেন প্লাস পাস্ট পার্টিসিপল কেমন? If I had been in your position, if you had driven fast, if he had left the place. আমি এখানে কি বলেছি? if প্লাস পাস্ট পারফেক্ট কমা দিতে হবে। if প্লাস পাস্ট পারফেক্ট কতটুকু দিয়েছি? if he had left the place, যদি সে জায়গাটা ত্যাগ করত, he would have bought the place, তাহলে সে জায়গাটা কিনতে পারত। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি দ্রুত গাড়ি চালাইতে, ইউ উডেন্ট হ্যাভ মিসড দ্য মিটিং। এই যে উডেন্ট হ্যাভ মিসড, অর্থাৎ উডের পরে হ্যাভ ব্যবহার করতে হবে, এবং আমরা এটা জানি কোনো বাক্যে হ্যাজ, হ্যাভ বা হ্যাড বসলে পরবর্তী ভার্বটা কিন্তু পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 হয়। কি হবে? ভি3। দেখেন এই যে ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি খুব দ্রুত চালাতে, ইউ উডেন্ট হ্যাভ মিসড, এই হ্যাভ ব্যবহার করেছি, এই জন্য কিন্তু এই মিসটা কোন ফর্ম? এটা কিন্তু ভি3 ফর্ম, মিস, মিসড, মিসড। অর্থাৎ যদি তুমি দ্রুত গাড়ি চালাতে, তুমি মিটিংটা মিস করতে না। অর্থাৎ আমরা এক বাক্যে এটা বলতে পারি, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স কমা দিতে হবে, তারপর উড, শুড, কুড হ্যাভ যাই দিবেন, পরবর্তী ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, ইফ আই হ্যাড বিন, এই দেখেন এখানে বিন এর ব্যবহারটা কি কাইন্ডলি কেউ বলতে পারবেন? এই বিনটা কিন্তু বি ভার্বের ভি3 ফর্ম, বি অ্যাম ইজ আর অজয়ের, এবং এটা হচ্ছে বিন বি ভার্বের ভি3। আমরা অনেকেই কিন্তু এটা জানি না। বিন, আরেকটা রয়েছে বিং, এটা পাস্ট পার্টিসিপল বিন বি ডাবল ই এন, আরেকটা রয়েছে বিং বিই আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম, কাজটি তার দ্বারা করা হচ্ছে। বিন এর ব্যবহার এবং বিং এর ব্যবহারটা আমি আমার গত একটা ক্লাসে খুব ভালো করে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব
এই ক্লাসটা আমি নিয়েছিলাম। আগামীতেও আপনারা যদি রিকোয়েস্ট করেন, তাহলে আমাদের কথা বলতে গেলে, ফ্রি হ্যান্ডে লিখতে গেলে এই ভার্ব তিনটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। তো এই বি ভার্বেরই একটা অংশ বিন। ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, যদি আমি তোমার জায়গায় হতাম বা থাকতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার, আই উডেন্ট হ্যাভ গন দেয়ার। দেখেন এই যে পরবর্তী যে অংশটুকু, উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, তো এখানে নেগেটিভ করেছি, আই উড নট হ্যাভ গন দেয়ার। আমি তোমার জায়গায় থাকলে সেখানে আমি যেতাম না। তো দেখেন এই বাক্যগুলো তৈরি করতে গেলে আমি গত ক্লাসে বা তার আগের ক্লাসে আপনাদেরকে দিয়ে এই ট্রান্সলেশনের শিট বা 30+ সেন্টেন্স উইথ ওয়ান ভার্ব, এইটা আপনাদেরকে দিয়ে আমি করিয়েছিলাম। এটা যারা যারা করেছেন তারা কিন্তু বাক্য বড় করতে পারবেন, তারা একটি বাক্য দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করে করে আপনারা কথা বলতে পারবেন। আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব না, আমি কি স্কুলে যাব, আমি কি স্কুলে যাব না, অর্থাৎ একটা বাক্যকে আমরা চার ভাবে মুভ করতে পারি। অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল, আমি কি স্কুলে যাব, উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না, ওন্ট আই গো টু স্কুল। এখানে উইল ব্যবহার করেছি, আমরা এখানে মডাল ভার্ব ব্যবহার করতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি, ক্যান শব্দের অর্থ কি, যাওয়া। আমি যেতে পারি না, তখন এই মডাল ভার্বের সঙ্গে শুধু নট যোগ করবেন, আই ক্যান্ট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি না, ক্যান নট আই গো, ক্যান্ট আই গো। এইবার দেখেন ক্যানের পাস্ট টেন্স কুড ব্যবহার করলাম, আমি যেতে পারতাম। কি বললাম, আমি যেতে পারতাম। দেখেন ক্যানের পাস্ট টেন্সটা শুধু ব্যবহার করেছি কুড। আমরা তো বলি যে স্যার আমরা কথা বলতে পারি না, আমরা কিছু বাক্য বললেই কিন্তু আমরা আর আগাতে পারি না। আমাদের সমস্যাটা কি জানেন, আমরা একটা বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি না। ওই যে বললাম শি ওয়াজ ইটিং রাইস, একটু আগে একটা কথা বলেছিলাম না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, শি ওয়াজ ইটিং রাইস। এখানে দেখেন এই বাক্যটা দিয়ে আমি দেখাই, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য এখানে রয়েছে। এই যে আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। কিন্তু আপনাকে যদি বলি এটা নেগেটিভ করেন, আমি স্কুলে যাচ্ছিলাম না, তখন কি হবে, তখন এই অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করেছি। দেখেন আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। আমি কি স্কুলে যাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং টু স্কুল। আমি কি ভাত খাচ্ছিলাম, ওয়াজ আই ইটিং রাইস। আমি কি খেলছিলাম, ওয়াজ আই প্লেইং। আমি কি ফুটবল খেলছিলাম, ওয়াজ আই প্লেইং ফুটবল। আমি কি গতকাল ফুটবল খেলছিলাম, ওয়াজ আই প্লেইং ফুটবল ইয়েস্টারডে। দেখছেন, তাহলে বাক্য কিভাবে ট্রান্সফরমেশন করতে হয়, ট্রান্সফরমেশন যদি চেঞ্জ যদি না করা যায়, তাহলে কিন্তু কথা বলা শেখা যাবে না। আপনাকে এই চেঞ্জ করাটা শিখতে হবে। গত ক্লাসে যারা ছিলেন, গত ক্লাস বা তার আগের ক্লাসে আমি এই শীটের উপরে ক্লাসটা নিয়েছিলাম, 30+ সেন্টেন্স উইথ ওয়ান ভার্ব। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। যারা এই ক্লাসে ছিলেন না, কাইন্ডলি একটু দেখে নিবেন। এবং এই একটি মাত্র ক্লাস থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা অনেক দূর নিয়ে যেতে পারি। একটা বাক্য শিখে আপনি 30টা বাক্য বলতে পারতেছেন। আমি বললাম যে আপনি 1000 ইংরেজি শব্দ জানেন, 1000 ইংরেজি সেন্টেন্স, 1000কে আপনি 30,000 করে দিতে পারবেন মাত্র 5 মিনিটের ভিতরে। এটা কোনো ম্যাজিক্যাল রুল না, এটা এখানে দেওয়া রয়েছে, এটা কিন্তু এখানে প্রমাণিত। এই একটি মাত্র ক্লাস করে আপনারা 30,000 বাক্য তৈরি করতে পারবেন। তো দেখেন এই জায়গাটা আপনাদেরকে যেভাবে বুঝালাম, আজকে অনেকগুলো বিষয় আপনাদের সামনে এনেছি, প্রত্যেকটা বিষয় আশা করি আপনাদের মনে থাকবে। বাসায় একটু প্র্যাকটিস করবেন এবং এই টেন্স, এই আর্টিকেল, আর এই যে 30+ সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যারা এখনো বুঝতে পারেননি, এখনো শিখতে পারেননি, ফ্রিল্যান্সিং করছেন, বায়ারদের সঙ্গে কথা বলতে পারছেন না, মুখ থেকে কথা বের হচ্ছে না, এই জায়গাগুলোতে দুর্বলতা, এর মূল কারণটা হচ্ছে আমরা টেন্স পারি না। আমি একজনকে বললাম যে করিম বুদ্ধিমান বা সে বুদ্ধিমান ছিল, এটা বলছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কে জানি একজন বলছে। তো এই সাধারণ জায়গাটা যদি আমরা না বুঝতে পারি, অ্যাডভান্স ক্লাসগুলো আমরা পারবো না। ওই প্রেজেন্টেশন তো আমাদের দূরে থাক, আমরা এইগুলো না পারলে ওখানে আমাদের কল্পনাও করা যাবে না। তো এই বেসিকের জায়গাটা যদি কেউ দুর্বল থাকেন, এই যে ক্লাসটা আমি দেখালাম, এগুলো যদি আরো খুব ভালোভাবে শিখতে চান, একেবারে জিরো লেভেল থেকে কথা বলা শিখতে চান, আমার এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এটাতে যোগাযোগ করবেন। আর স্পিক ইংলিশ উইথ সোনামুখ স্যারের বইটা আজকেও কয়েকজন আমার কাছে অর্ডার করেছেন। এই বইটা যদি কেউ নিতে চান, যদি মনে করেন ল্যাঙ্গুয়েজটা আমরা খুব ভালোভাবে শিখবো, আমরা স্যারের এই বইটা যে পড়বে তার অন্য কোথাও কিন্তু আর প্র্যাকটিস করা লাগবে না। বইয়ের শেষের দিকে ওখানে ডায়লগ দেওয়া রয়েছে, কনভারসেশন দেওয়া রয়েছে,
আপনারা ওখান থেকে সবকিছুই পাবেন। প্রবাসে যারা রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে, তারা যদি আমার এই বেসিক কোর্সটা করতে চান, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি একটু যোগাযোগ করবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান। গুড নাইট টু এভরিবডি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।